আমার নাম রাইসা। প্রতি রাতে আমার স্বামী আর আমারই বোন আমার চোখের সামনে তাদের ইচ্ছে মতো মেলামেশা করত, আর আমি নির্বাক হয়ে শুধু দেখতাম। আমার এমন কি সীমাবদ্ধতা ছিল যে আমার চোখের সামনেই তারা এসব করত, আর আমি কেবল চেয়ে চেয়ে দেখতাম। আদনানের সঙ্গে আমার বিয়ের 2 বছর পর আমার খালাতো বোন আনিকার বাবা মা পৃথিবী থেকে বিদায় নেন। আমার বোনের বাবা মা যখন মারা যান, তখন আমি আমার খালাতো বোন আনিকাকে আমার নিজের বাড়িতে নিয়ে আসি। আমার খালাতো বোন আনিকা তখন 22 বছরের এক তরুণী। সে আমার মতোই বেশ সুন্দরী দেখতে ছিল। তাকে যখন আমার বাড়িতে নিয়ে এলাম, তখন সে আমার প্রত্যেকটা কাজে অনেক সাহায্য করত। আমি আমার খালাতো বোন আনিকাকে ছোটবেলা থেকেই খুব ভালোবাসতাম, কিন্তু আমার বাবা আর খালা একদিন ভয়ানক দুর্ঘটনায় মারা যান। সেদিন আমি আনিকাকে ওই অসহায় অবস্থায় একা ফেলে রাখতে পারিনি। তাই আমি তাকে আমার নিজের শ্বশুরবাড়িতে নিয়ে এসেছিলাম। আমার ভাবনা ছিল 2 বোন মিলেমিশে একসাথে থাকব। এদিকে আমাদের পরিবারে আমার স্বামী, শ্বশুর শাশুড়ি, আমি আর আমার বোন আনিকা থাকতাম। আমাদের বাড়ির পেছনের দিকে একটা স্টোর রুম ছিল। সেখানেই রহিম চাচা থাকতেন। বাড়ির যাবতীয় বাজার করা থেকে শুরু করে অন্যান্য সব কাজে রহিম চাচা আমাদের সাহায্য করতেন। রহিম চাচার বয়স 50 থেকে 55 বছরের মতো হবে। সেদিন ছিল আমাদের চতুর্থ বিবাহবার্ষিকী, এবং সেদিন আমাদের বাড়িতে কিছু অতিথি আসার কথা ছিল, যার জন্য সেদিন সকাল থেকেই আমি, আমার বোন আনিকা এবং রহিম চাচা আমরা 3জন মিলে ঘর সাজানোর কাজে ভীষণ ব্যস্ত ছিলাম। আর অতিথিদের জন্য রান্নার সব দায়িত্ব আমি রহিম চাচাকেই দিয়েছিলাম, কারণ রহিম চাচার হাতের রান্না ছিল অসাধারণ। তারপর সেদিন সন্ধ্যায় অতিথিরা আসার আগেই আমার স্বামী আদনান অফিস থেকে বাড়ি ফিরে আসে। সে বাড়িতে ঢুকেই আমাকে বলেছিল, বেগম সাহেবা, তুমি যেমন সুন্দর ঠিক তেমন করেই আমার বাড়িটাকেও সাজিয়ে তুলেছ। বাড়িতে ঢুকেই সে আমার রূপের অনেক প্রশংসা করেছিল। তারপর সে দ্রুত হাত মুখ ধুয়ে বারান্দার ঘরে চলে আসে, কারণ আমরা সেখানেই কেক কাটার আয়োজন করেছিলাম। এরপর সেদিন আমি আর আমার স্বামী যখন আমাদের বিবাহবার্ষিকীর কেক কাটলাম, তার পরপরই আমার স্বামীর 2জন বন্ধু তাকে একটা উপহার দিল। তারা বলল ওই উপহারের প্যাকেটের মধ্যে নাকি এমন কিছুই আছে যা আমার স্বামীর সবচেয়ে বেশি দরকার। এমনকি তারা সবার সামনে আমার স্বামীকে অপমান করে বলেছিল যে আমার স্বামীর কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু যা সবচেয়ে জরুরি সেটাই নাকি তার কাছে নেই। আমার স্বামীর নাকি পুরুষত্বের অভাব, আর সেই কারণেই আমি মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত। আসলে বিয়ের 4 বছর পেরিয়ে গেলেও আমি মা হতে পারিনি, আর সেই কারণে আমার স্বামীকে অপমানিত হতে হতো, যা আমি মেনে নিতে পারতাম না। সেদিন আমাদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে যখন আমার স্বামীর বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা মশকরা করছিল, তখন আর সহ্য না করতে পেরে সবার সামনেই বলেছিলাম, আমার স্বামীর কোনো কমতি নেই, যা কমতি তা আমার মধ্যেই আছে। আর আপনারা কিছু না জেনেই কিভাবে আমার স্বামীর ব্যাপারে এমন বাজে কথা বলতে পারেন? সমস্যাটা আমার মধ্যে আছে বলেই তো বিয়ে 4 বছর পরেও আমি মা হতে পারিনি। এতে আমার স্বামীর কোনো দোষ নেই। সেদিন অনুষ্ঠানে আমি সবার সামনেই নিজের সম্পর্কে সত্যিটা স্বীকার করেছিলাম। আমাদের তো বাইরে বের হওয়াই কঠিন হয়ে গিয়েছিল। আমি আর আমার স্বামী যেখানেই যেতাম, সেখানেই সবাই আমাদের একটাই প্রশ্ন করত যে আমাদের এখনো সন্তান কেন হচ্ছে না। এই কথাগুলো শুনতে শুনতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কারণ সবাই ভাবত নিশ্চয়ই আমার স্বামীর কোনো সমস্যা আছে, যার জন্য আমি মা হতে পারছি না। তাই সেদিন রাতে আমার স্বামী যখন আমার কাছে এসে বলল, বেগম সাহেবা, 10 জন লোকের সামনে এসব তামাশা করার কি দরকার ছিল? লোকের কথায় এভাবে মাথা গরম করতে আছে? আমার অক্ষমতা সত্ত্বেও আমার স্বামী আমাকে কোনোদিন এই নিয়ে একটা কথাও শোনায়নি। সে আমাকে ভীষণ ভালোবাসত। এরপর সেদিন আমার বোন যখন আমাদের মন খারাপ দেখে খাবার নিয়ে আমাদের ঘরে আসে, ঠিক তখনই সে ভুল করে পা পিছলে আমার স্বামীর কোলে গিয়ে পড়ে। আর সেই মুহূর্তেই আমার মাথায় একটা অন্যরকম চিন্তা খেলে গেল। পরের দিন সকালে আমি আমার স্বামীকে বললাম যে তাকে আমার একটা খুশির জন্য একটা কাজ করে দিতে হবে। আমার স্বামী তখন আমাকে ভালোবেসে বলল, বেগম সাহেবা, তুমি শুধু আদেশ করো, তোমার খুশির জন্য আমি সব কিছু করতে পারি। তখন আমি আলমারি থেকে একটা কাগজ বের করে আমার স্বামীর হাতে দিলাম। ওই কাগজটা দেখেই আমার স্বামী রেগে গিয়ে চিৎকার করে বলল, রাইসা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা তো একটা বিয়ের কাবিননামা। তুমি আমাকে তোমার বোনের সঙ্গে বিয়ে করতে বলছো? আসলে আমার মাথায় এটাই বুদ্ধি এসেছিল যে যদি আমি আমার বোনের বিয়ে আমার স্বামীর সঙ্গে দিয়ে দিই, তাহলে তো আমার বোন মা হতে পারবে, কারণ সমস্যাটা তো আমার মধ্যেই ছিল।
আমার স্বামী তো পুরোপুরি সুস্থ ছিল, তাই আমি ভেবেছিলাম আমার বোনের সঙ্গে বিয়ে হলে আমরা একটা সন্তান পাব, আর আমিও মা ডাক শোনার সুযোগ পাব। আমার স্বামী কোনোভাবেই বিয়েতে রাজি হচ্ছিল না। সে আমাকে সাফ জানিয়ে দিয়েছিল যে আমাকে ছেড়ে সে কখনো দ্বিতীয় বিয়ে করবে না। আমার অনেক অনুরোধের পরেও যখন সে রাজি হলো না, তখন আমি তাকে হুমকি দিয়ে বললাম যে সে যদি আমার বোনকে বিয়ে না করে তাহলে আমি নিজের জীবন শেষ করে দেব। আমার স্বামী আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে এইটা বোঝাতে চেয়েছিলাম যে সমাজের লোকেরা তাকে পুরুষত্বহীন বলে যে অপমান করে সেটা আর সহ্য করতে পারছি না। আমার স্বামী তখন বলেছিল, লোকের কাজই হলো অন্যের নামে বদনাম করা, তাদের কথা ভেবে আমি কেন দ্বিতীয় বিয়ে করব। যাই হোক, শেষ পর্যন্ত আমি হুমকি দিয়েই তাকে এই বিয়েতে রাজি করাতে পেরেছিলাম। এরপর আমি আমার শ্বশুর শাশুড়িকেও ব্যাপারটা জানালাম যে একটা সন্তানের জন্য আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করাটা জরুরি এবং আমি আনিকার সাথেই তার বিয়ে দিতে চাই। আমার শ্বশুর শাশুড়িও এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তারপর আমি যখন আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আনিকার সাথে এই ব্যাপারে কথা বললাম, তখন সে প্রথমে ঘোর আপত্তি জানিয়েছিল। সে আমাকে বলেছিল, আপু, আমি সব কিছু জেনে শুনে কিভাবে তোমার সংসারটা ভাঙতে পারি? বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমাকে এই বাড়িতে আশ্রয় দিয়েছ, এটাই আমার কাছে অনেক। তুমি আমার জন্য যা করেছ তার কেউ করতো না। আমি তখন আমার বোনের হাত ধরে বলেছিলাম, তুই এই বিয়েটা করলে আমার অনেক বড় উপকার করবি। এই বিয়েটা করলে আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে থাকব। তুই তো জানিস সমস্যাটা আমার মধ্যে, যার জন্য আমি মা হতে পারছি না। আর আমার জন্য তোর জামাইবাবুকে বাইরে কত অপমানের কথা শুনতে হয়। তোর জামাইবাবু বাচ্চাদের কতটা ভালোবাসে, কিন্তু আমার জন্য সে বাবা হতে পারছে না। আমি আর তার কষ্ট দেখতে পারছি না। তুই যদি এই বিয়েটা করিস তাহলে আমাদের সবার ইচ্ছে পূরণ হবে। আমার বোন যখন কিছুতেই রাজি হচ্ছিল না, তখন আমার শ্বশুর শাশুড়িও তাকে বুঝিয়ে বললেন, আনিকা, তুমি যদি এই বিয়েটা না করো তাহলে হয়তো আমাদের অন্য কোনো মেয়েকে বিয়ে করিয়ে এই বাড়িতে আনতে হবে। তার চেয়ে তুমি যদি আদনানকে বিয়ে করো তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে। অনেক বোঝানোর পর আনিকা এই বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু আমার স্বামী তখনও মুখ ভার করে বসেছিল। এরপর বাড়িতেই কাজী সাহেবকে ডেকে আমার বোন আর আমার স্বামীর বিয়ে দেওয়া হলো। আমি নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিলাম। কিন্তু এই বিয়ের পর আমার চোখের সামনে যে এত বড় সত্য প্রকাশ পাবে তা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি। তাদের বিয়ের রাতে বাসর ঘরে না গিয়ে আমার স্বামী বাইরের বারান্দায় চুপচাপ বসেছিল, আর আনিকা আমার বিছানায় আমার স্বামীর জন্য অপেক্ষা করছিল। প্রথম রাতে আমার স্বামী আনিকাকে স্পষ্ট বলে দিয়েছিল, তুমি আমাদের ঘরে ঘুমাবে না, তুমি আগে যেখানে ঘুমাতে সেখানেই ঘুমাবে। আমি তখন আমার স্বামীকে বুঝিয়ে বললাম, আমার বোন এখন থেকে তোমারও স্ত্রী, তাই সে আজ থেকে এই ঘরেই থাকবে, কারণ তোমরা একসাথে না থাকলে আমার মা হবার স্বপ্নটা কখনোই পূরণ হবে না। আমার স্বামী যখন আমার বোনের সঙ্গে থাকতে রাজি হচ্ছিল না, তখন আমি তাকে আমার কসম দিয়ে জোর করে ওই ঘরে আমার বোনের সঙ্গে থাকতে পাঠালাম। সেদিন আমি পাশের ঘরে একা শুয়েছিলাম আর ভাবছিলাম, আমি যদি অক্ষম না হতাম তাহলে আজ আমার স্বামীকে আমার বোনের সঙ্গে ভাগ করে নিতে হতো না। কোনো স্ত্রী চায় না যে তার স্বামী অন্য কোনো নারীর সঙ্গে রাত কাটাক, কিন্তু পরিস্থিতির চাপে আমাকে এই কঠিন কাজটা করতে হয়েছিল। পরের দিন সকালে আমি যখন আমার স্বামীর ঘরে গেলাম, তখন দেখি রহিম চাচা ঘরের প্রত্যেকটা জিনিস, এমনকি দেয়াল থেকে আমার আর আমার স্বামীর ছবিগুলোও খুলে একটা বাক্সে ভরছেন। ওই সময় আমার স্বামী ঘরে ছিল না, কিন্তু আমার বোন আনিকা এক কোণায় চুপচাপ বসেছিল। আমি যখন আমার বোনকে জিজ্ঞেস করলাম, রহিম চাচা ঘরের সব জিনিসপত্র এভাবে বাক্সে ভরছেন কেন, তখন আনিকা খুব মন খারাপ করে আমাকে বলল, আপু, আদনান সাহেব তো আমার সঙ্গে এই ঘরে থাকতেই চাইছেন না। তিনি শুধু বলছেন এই ঘরে নাকি তোমার আর উনার সব স্মৃতি জড়িয়ে আছে, তাই তিনি সারা রাত বারান্দায় কাটিয়েছেন। এই কারণে আমি ভাবলাম এই ঘরে তোমার যা স্মৃতি আছে সব কিছু সরিয়ে দিলে হয়তো তিনি তোমাকে ভুলে আমার কাছে আসবেন। আপু, তোমার তো মনে হয় না তুমি যে কারণে তোমার স্বামীর সঙ্গে আমার বিয়ে দিয়েছ সেটা কোনো দিনও সত্যি হবে না, কারণ তিনি তো সারাক্ষণ তোমার কথাই বলেন, তাহলে তিনি আমাকে কিভাবে ভালোবাসবেন? আমি তখন আমার বোনকে একটাই কথা বলেছিলাম, আমার উপর বিশ্বাস রাখ, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি আমার স্বামীকে বলবো যেন সে তোর কাছে যায়, তোর সঙ্গে সময় কাটায়। কিন্তু বিয়ের পরদিন থেকেই আমার বোনের আচরণ পুরোপুরি পাল্টে গিয়েছিল। তার হাবভাব দেখে মনেই হচ্ছিল না যে এই মেয়েটাই প্রথমে বিয়েতে রাজি ছিল না। সে যেন একদিনের মধ্যেই এই বিয়েটাকে সফল করার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করতে শুরু করেছিল।
ওদিকে আমার স্বামী আমার বোনের থেকে দূরে দূরে থাকতো। সে রাতের বেলায় আমার বোনকে একা ফেলে আমার কাছে চলে আসতো। আমি তখন জোর করে আমার স্বামীকে আমার বোনের কাছে যেতে বলতাম। আমার স্বামী আমাকে এতটাই ভালোবাসতো যে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমি আমার জীবনে এত ভালো একজন স্বামী পাবো। বিয়ের 4 বছর পরেও আমি তাকে সন্তান দিতে পারিনি, তবুও সে শুধু আমাকেই ভালোবাসতো এবং কোনোদিন একটা কটু কথাও শোনায়নি। কিন্তু আমার স্বামীর আমার প্রতি এই ভালোবাসা কি সত্যি আসল ছিল, নাকি পুরোটাই ছিল এক নিদারুণ অভিনয়? এই সব কিছুই আপনারা এই গল্পের মাধ্যমে জানতে পারবেন। আর যখন সত্যিটা জানবেন, তখন আপনাদেরও পায়ের নিচের মাটি সরে যাবে। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমি যাকে এতটা বিশ্বাস করতাম সে আমাকে এভাবে ঠকাবে। আমার বোনের সঙ্গে আমার স্বামীর বিয়ের কিছুদিন পর থেকেই আমার জীবনে একের পর এক দুর্ঘটনা ঘটতে শুরু করে। ওদিকে আমার স্বামী তো আমার বোনকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতেই রাজি ছিল না। একদিন আমার স্বামী এসে আমাকে বলল, বেগম সাহেবা, আজ সন্ধ্যায় একটা অনুষ্ঠানে যেতে হবে এবং আমরা দুজনেই যাব। ওই সময় আমার বোন সেখানেই দাঁড়িয়েছিল। সে তখন খুব উত্তেজিত হয়ে আমার স্বামীকে বলল, আমিও আপনার সঙ্গে অনুষ্ঠানে যাব। আমার বোন যখন নিজে থেকে অনুষ্ঠানে যেতে চাইল, তখন আমি আমার স্বামীকে বললাম, তুমি এক কাজ করো, আজকের অনুষ্ঠানে তুমি আমার বোনকেই নিয়ে যাও। আমার স্বামী তখন রেগে গিয়ে বলল, আমি আনিকাকে নয়, তোমাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেছি, তাই তুমি আমার সঙ্গে যাবে। এই কথা বলে আমার স্বামী রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বুঝতে পারছিলাম স্বামীর এমন কঠোর আচরণে আনিকাও খুব কষ্ট পেয়েছিল। কারণ যাই হোক না কেন, আমার স্বামীর ওপর আমার যতটা অধিকার ছিল ঠিক ততটাই অধিকার আনিকারও ছিল। কিন্তু অনেক অনুরোধ করার পরেও আমার স্বামী আনিকাকে সঙ্গে নিয়ে যেতে রাজি হয়নি। তাই সন্ধ্যায় আমি আমার স্বামীর সঙ্গে অনুষ্ঠানে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম। নতুন পোশাক পরার পর আমি যখন মুখে হালকা করে সাজগোজ করছিলাম, তখন ফেস পাউডারটা গালে লাগানোর কয়েক সেকেন্ডের মধ্যেই আমার দুটো গাল জ্বলে উঠতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই আমার গাল দুটো কালো হয়ে গেল এবং অসহ্য যন্ত্রণা হতে লাগল। এরপর আমার স্বামী যখন সন্ধ্যায় আমাকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য বাড়ি ফিরল, তখন সে দেখল যে আমি 2 হাতে গাল ঢেকে কাঁদছি। ওই সময় আনিকাও আমার পাশে বসে আমার খুব যত্ন নিচ্ছিল। আমার স্বামী আমার পাশে এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার গাল থেকে হাত দুটো সরাও, আমাকে দেখতে দাও কি হয়েছে। আমি তখন লজ্জায় আমার স্বামীকে বললাম, আমি আমার এই চেহারা তোমাকে দেখাতে পারবো না, আমার নিজেরই খুব লজ্জা করছে। আমার স্বামী তখন অনেক ভালোবেসে আমার গাল থেকে হাত দুটো সরিয়ে আমার মুখটা দেখেই বলে উঠল, হে আল্লাহ, এত সুন্দর গাল দুটোর কি অবস্থা হলো! রাইসা, তুমি এখনই আমার সঙ্গে ডাক্তারের কাছে চলো। আমার পোড়া গাল দুটো দেখে সে খুব অস্থির হয়ে পড়েছিল। আমি তখন তাকে বললাম, ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমার বোন আনিকা আমার গালে একটা ভালো ক্রিম লাগিয়ে দিয়েছে, 2-1 দিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আমি যখন অনুষ্ঠানে যাওয়ার মতো অবস্থায় ছিলাম না, তখন আমার স্বামী বলল সেও অনুষ্ঠানে যাবে না। এরপর আমি যখন তাকে অনেক অনুরোধ করে আমার বোনকে সঙ্গে নিয়ে যেতে বললাম, তখন সে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। এদিকে আমি ভাবতাম আমার স্বামী আর আমার বোন আমাকে কত ভালোবাসে, আমার কত খেয়াল রাখে। কিন্তু যেদিন আমি আসল সত্যিটা জানতে পারলাম, সেদিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এইভাবে প্রায় 1 মাস কেটে যাওয়ার পর একদিন হঠাৎ করে আমার বোনের শরীর খুব খারাপ হলো। বাড়িতেই একটা পরীক্ষা করে আমরা জানতে পারলাম যে আমার বোন মা হতে চলেছে। কিন্তু পরীক্ষা করার আগেই আমার বোন খুব নিশ্চিতভাবে বলেছিল যে সে গর্ভবতী। এই খবরটা শুনে আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, কারণ অনেক চেষ্টার পর অবশেষে আমার স্বামী আমার বোনের কাছে গিয়েছিল এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল, যার ফলেই আজ আমার বোন মা হতে পেরেছে। সেদিনের পর থেকে আমি আমার বোনের খুব খেয়াল রাখতাম। আমি তো তাকে এমনিতেও ভীষণ ভালোবাসতাম, কারণ এই দিনটার জন্যই তো আমি আমার স্বামীর সঙ্গে তার বিয়ে দিয়েছিলাম। সেদিনের পর থেকে আমার স্বামীও আনিকার যত্ন নিতে শুরু করে এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যেত। না হলে তো আমার স্বামী তার সঙ্গে ঠিকমতো কথাও বলতো না, শুধুমাত্র আমার চাপে পড়ে সে আনিকার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। সেদিন যখন আমার স্বামী আনিকাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, তার কিছুক্ষণ পর আমি আমার স্বামীর ঘরে গিয়ে দেখি সে তার মানিব্যাগটা নিতে ভুলে গেছে। তাই আমি মানিব্যাগটা নিয়ে সেই ডাক্তারের চেম্বারেই গেলাম যেখানে আমার বোনকে দেখানো হতো। সেদিন ওই ডাক্তারের কাছে গিয়ে আমার বোনের ব্যাপারে যে সত্যিটা আমি জানতে পারলাম, তা শুনে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমি যখন ডাক্তারের চেম্বারে পৌঁছলাম, তখন তারা সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। ডাক্তার আমার বোনের রিপোর্টটা আমার হাতে দিয়ে তাকে খুব সাবধানে থাকতে বললেন এবং জানালেন যে আমার বোন নাকি 3 মাসের গর্ভবতী। এই কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। আমার বোন 3 মাসের গর্ভবতী? এটা শুনে আমি ভীষণ অবাক হলাম,
কারণ এটা কিভাবে সম্ভব? আমার বোনের তো মাত্র 1.5 মাস হলো বিয়ে হয়েছে, তাহলে সে 3 মাসের গর্ভবতী কিভাবে হতে পারে? আমি যখন ডাক্তারের কথায় বিশ্বাস করতে পারছিলাম না, তখন ডাক্তার আমাকে রিপোর্টটা খুলে দেখালেন। রিপোর্টটা দেখেই আমার পায়ের নিচের মাটি সরে গেল, কারণ আমার বোন সত্যিই 3 মাসের গর্ভবতী ছিল। তাহলে এই বাচ্চাটা কার? আমার বোন কি আমাদের সবাইকে ঠকাচ্ছিল, নাকি আমি এতদিন ধরে ঠকে যাচ্ছিলাম? রিপোর্টটা হাতে নিয়ে আমি যখন বাড়ি ফিরে এলাম, তখন আমার বোনকে দেখা মাত্রই আমি তার ওপর চিৎকার করে বললাম, আলিয়া, তোর পেটে যে বাচ্চাটা আছে সেটা তো 3 মাসের, কিন্তু এটা কিভাবে সম্ভব? তোর বিয়ে হয়েছে মাত্র 1.5 মাস, তাহলে বাচ্চাটা 3 মাসের কিভাবে হতে পারে? তুই কি আমাদের সবাইকে ধোঁকা দিচ্ছিস, নাকি তোর অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক আছে? এই বাচ্চাটা কার? আমাকে সব সত্যি কথা বল। আমার কথা শুনেই আনিকা কান্নায় ভেঙে পড়ল এবং আমার হাত ধরে বলল, আপু, তুমি আমাকে সন্দেহ করছো? এই বাচ্চাটা আমার স্বামীর, আর কারো হতেই পারে না। সে কোনোভাবেই স্বীকার করতে রাজি ছিল না যে বাচ্চাটা 3 মাসের, কিন্তু আমি বুঝতে পারছিলাম আমার বোন আমাকে মিথ্যে বলছে এবং এমন কিছু একটা আছে যা সে আমাদের সবার থেকে লুকাচ্ছে। আমি সেদিন এই কথাটা আমার স্বামীকে বলিনি, কারণ আমি আগে নিজের সব সত্যিটা জানতে চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে আমার বোনের কার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে এবং সে কার সন্তান গর্ভে ধারণ করেছে, কারণ আমি জানতাম এসব কথা জানার পর আমার স্বামী ও শ্বশুর শাশুড়ি মানসিকভাবে ভেঙে পড়বেন। তাই আমি সেদিন চুপ করেছিলাম, কিন্তু সেদিন রাতেই আমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আমি যখন আমার বোন আর স্বামীর ঘরের দিকে যাচ্ছিলাম, তখন ঘরের ভেতরে ঢোকার আগেই আমি তাদের কথা শুনে দরজার পাশে চুপচাপ দাঁড়িয়ে পড়লাম। তাদের দুজনের সব কথা শোনার পর আমার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। আমার মনটা দুঃখে কষ্টে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আসলে বাচ্চাটা আমার স্বামীরই ছিল। আমার স্বামী আর আমার বোনের আসল সত্যিটা শুনলে আপনাদেরও পায়ের নিচের মাটি সরে যাবে। আমার অজান্তেই আমার স্বামী আর আমার বোন এক গোপন সম্পর্কে জড়িয়েছিল, যা আমি বা আমার বাড়ির আর কেউ টের পায়নি। আমি যখন আমার বোনকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, তার কিছুদিন পর থেকেই আমার স্বামী আমার বোনের সঙ্গে নিজের শারীরিক চাহিদা মেটাতো। আমাদের বিয়ের 1 বছর পর আমি যখন সন্তানের জন্য ডাক্তার দেখানো শুরু করি, তখনই ডাক্তার আমার রিপোর্ট দেখে জানিয়ে দিয়েছিলেন যে আমি কোনোদিনও মা হতে পারবো না। এই সত্যিটা জানার পর আমি যখন আমার এতিম বোনের কথা ভেবে তাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম, তখন তারা দুজন আমার পেছনে নিজেদের ইচ্ছে পূরণ করত। আমি রাতে যখন ঘুমিয়ে পড়তাম, তখন আমার স্বামী আমার পাশ থেকে উঠে আমার বোনের ঘরে যেত এবং তার সঙ্গে সময় কাটাতো। সেদিন যখন আমার বোন তাকে জানায় যে সে গর্ভবতী হয়ে গেছে, তখন আমার স্বামী ইচ্ছে করে তার বন্ধুদের আমাদের বিবাহবার্ষিকীতে ডেকে আনে এবং তাদের বলে সবার সামনে তাকে অপমান করতে। আমার স্বামীর কথা মতোই তার বন্ধুরা সবার সামনে তাকে অপমান করেছিল। আমার স্বামী খুব ভালো করেই জানতো যে তাকে কেউ অপমান করলে আমি তা সহ্য করতে পারবো না, আর সে ঠিক এটাই চেয়েছিল, যাতে আমি আবেগীর বশে নিজে থেকেই আমার বোনের সঙ্গে তার বিয়ে দিয়ে দিই। আর আমার স্বামী ও আমার বোন তাদের চালাকিতে সফল হয়েছিল, কারণ তারা তো এটাই চেয়েছিল। আর এক কারণেই বিয়ের পর থেকেই আমার বোনের আচরণ পুরোপুরি পাল্টে গিয়েছিল। শুধু তাই নয়, আমার স্বামীর কথা শুনেই আমার বোন আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। আমার সঙ্গে যতগুলো দুর্ঘটনা ঘটেছিল, তার পেছনে আমার স্বামীরই হাত ছিল, যা আমি কোনোদিন বুঝতেই পারিনি। তারা দুজন মিলে আমাকে তাদের রাস্তা থেকে সরাতে চেয়েছিল। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার সবচেয়ে প্রিয় দুজন মানুষই আমাকে একদিন এতটা কষ্ট দেবে। সবকিছু নিজের কানে শোনার পর আমি চুপচাপ কাঁদতে কাঁদতে নিজের ঘরে ফিরে এলাম। সারা রাত ধরে ভাবলাম কিভাবে এই দুজনের উপযুক্ত শাস্তি দেওয়া যায়, কারণ এত বড় অন্যায় সহ্য করার মতো নয়। আমার স্বামী আমার সঙ্গে এতদিন ধরে শুধু ভালোবাসার অভিনয় করে গেছে, তাই তারা দুজনই শাস্তি পাওয়ার যোগ্য। পরের দিন সকালে আমরা সবাই যখন একসঙ্গে খেতে বসলাম, তখন আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার মোবাইলে একটা ভিডিও দেখালাম। ওই ভিডিওটা দেখার পর আমার শ্বশুর শাশুড়ি আমার বোন আর আমার স্বামীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আমার শাশুড়ি আমার বোনকে বললেন, তুই তোর বোনের বাড়িতে থেকেই তার সংসারটা নষ্ট করে দিলি? ছি, তোর বোন তোর ওপর বিশ্বাস করে তোকেই বাড়িতে থাকতে দিয়েছিল, আর তুই তার পেছনে এই নোংরামি করেছিস? বেরিয়ে যা তোরা আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যা। আসলে আগের রাতে আমি যখন তাদের সব কথা শুনেছিলাম, তখন আমি আমার মোবাইলের ভিডিও রেকর্ডিং চালু রেখেছিলাম, আর সেই রেকর্ডিংটাই আমি আমার শ্বশুর শাশুড়িকে দেখিয়েছিলাম। এই জন্যই হয়তো বড়রা বলেন, বিষাক্ত সাপকে ঘরে আশ্রয় দিয়ে যতই দুধকলা দিয়ে পোষ মানানোর চেষ্টা করা হোক না কেন, সুযোগ পেলে সে ছোবল মারবেই। আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। অন্যের ভালো করতে গিয়ে যে আমার নিজের জীবনটাই এভাবে শেষ হয়ে যাবে, তা আমি কখনোই ভাবিনি। তাই তোমাদের একটাই কথা বলবো, আমার মতো ভুল করার আগে 10 বার ভেবে দেখবে,
নইলে আমার মতোই অবস্থা হবে। তুমি হয়তো সৎ থাকতে পারো, কিন্তু তোমার সামনের মানুষটা তোমার মতো সৎ নাও হতে পারে। তাই চোখ বন্ধ করে সবাইকে বিশ্বাস করা উচিত নয়। সবকিছু জানাজানি হয়ে যাওয়ার পর আমার স্বামী মুখ ফুটে বলেই দিয়েছিল যে সে বাড়ি ছাড়তে রাজি আছে, কিন্তু সে আনিকাকে অর্থাৎ আমার বোনকে ছাড়বে না। তাই আমার শ্বশুর শাশুড়ি তাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দিয়েছেন। এখন আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকি। ওনারা আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসা দেন। আমিও তাদের খুব ভালোবাসি ও তাদের খেয়াল রাখি। আমার সঙ্গে যা হয়েছে তা ভোলা সহজ নয়, কিন্তু আমি চেষ্টা করছি সবকিছু ভুলে নিজের জীবনে এগিয়ে যাওয়ার।